শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতলোকে। সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায় তা পড়াশোনার জন্য। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম প্রীতম। আমার বাড়ি হচ্ছে বর্ধমান, কিন্তু আমি এখন বর্তমানে কলকাতায় রয়েছি পড়াশোনার জন্যে। তো যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার এক বন্ধুর পরিবারের সঙ্গে ঘটে গেছে, যে আমার সাথে আমার হোস্টেলে থাকে আর কি। তো বিষয়টা এরকম হয়েছিল। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা। তো আমি যখন প্রথমে এই কলকাতায় এসেছিলাম পড়াশোনার জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ি আমি। তো কলকাতার একটা বড় নামকরা হোস্টেলে আমি ওই কলেজে আমি পড়ি, এবং তারই হোস্টেলে আমি নিয়েছিলাম থাকবো বলে। আমি এই প্রথমবার কলকাতায় বাইরে এসেছিলাম যে পড়াশোনার জন্য, এবং প্রথমবারই যে আমাকে ছেড়ে থাকতে হবে এরকম একটা ব্যাপার নিয়ে এসেছিলাম। তো যখন আমি হোস্টেলে ঢুকি তখন আমার বুকের ভেতর থেকে একটা কান্না ফেটে আসছিলো, এবং বাবার মনে হচ্ছিলো যে আমি কি থাকতে পারবো আমাকে ছাড়া। তো এইসব হচ্ছিলো। যাই হোক, তারপর দিন দিন থেকে দেখে 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 সব ঠিক হয়ে গেছিলো। তো আমি যেদিনকে এসেছিলাম তার থেকে ঠিক 1 মাস পরেই আমার যে আমি যে বেডে ছিলাম তার পাশের বেডে একটা ছেলে এলো। ছেলেটার নাম ছিল হচ্ছে অমিত। ওর সঙ্গে ওর দিদি, জামাইবাবু এবং ওর বাবা মা 4জন এসেছিলো। তো তারা তাকে ছাড়তে এসে বারবার বলছে যে চিন্তা করিস না, কিছু হবে না, সব ঠিক থাকবে, আমরা আসবো তোর সাথে দেখা করতে, ভয় পাবি না, কিছু না, এসব বলছিল, অনেক কিছু কথাবার্তা বলছিল। এবং সেই সময় আমি আমার নিজের বেডে ছিলাম আর কি। তখন যে জামাইবাবু ছিল না, মানে ছেলেটা জামাইবাবু, সে আমার কাছে এসে বলে তুমি কি এখানেই থাকো? যে হ্যাঁ। বলছে এই বেডে তুমি থাকবে? তখন আমি বললাম যে হ্যাঁ। তখন সে বলে যে একটু ওকে দেখে রেখো না, ও প্রথমবার এত মানে কলকাতায় এসছে আর কি, ফ্যামিলিকে ছাড়া থাকবে। তখন আমি বললাম আমিও সেম, প্রথমবারই কলকাতায় এসছে, আমার বাড়ি বর্ধমানে। তখন সে বলছে যে আচ্ছা ভালো, আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুরে, ও প্রথমবার এখানে ইঞ্জিনিয়ারিং পড়বে বলে কলকাতায় এসছে। হ্যাঁ, তো একটু দেখে রেখো, তোমরা একসাথে থেকো, এরকম সে বলছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, সব একসাথে, আমরা দুজনে একসাথে থাকবো, কোনো চিন্তা নেই, এখানে সবাই সব ভালো, এইসব বলছিলাম আর কি। তো তখন বেশ আমাদের কথাবার্তা শুরু হয় এই সব থেকেই। এবং আমার একবারও ওই জামাইবাবুর সাথে কথা বলে এরকম লাগেনি যে তাকে আমি প্রথমবার তার সাথে কথা বলছি। তার সাথে কথা বলে মনে হচ্ছিলো যেন আমি তাকে অনেক দিন থেকে চিনি, মানে সে আমার কোনো আত্মীয় স্বজন হবে। হ্যাঁ, অনেক দিন থেকে তাকে চিনি, তার সাথে কথাবার্তা হয়, কিন্তু একবারের জন্য লাগছিল না যে তার সাথে আমি প্রথমবার কথা বলছি। এবং শুধু সে নয়, পুরো ফ্যামিলির সাথে কথা বলে এরকম আমার মনে হচ্ছিলো। তো যাই হোক, তারপর অনেক সব কিছু করে ওরা চলে যায় বিকেলবেলা। তারপর আমি আর ছেলেরা দুজনে মিলে একটু কথাবার্তা বলি, আশপাশটা একটু ঘুরে আসি, তাকে পুরো হোস্টেলটা ঘুরে দেখাই। তারপর আমাদের যে হোস্টেলে ছিলাম সে হোস্টেলটা শনি রবি ছুটি ছিল, মানে আমাদের কলেজ ছুটি ছিল। তো সুতরাং আমরা শুক্রবার রাতে বা অথবা শনিবার একদম ভোরবেলা নিজেদের বাড়ি চলে যেতাম, আবার সোমবার ভোরবেলা আবার হোস্টেলে চলে আসতাম, সেখান থেকে কলেজ। এই ছিল আমাদের ব্যাপার। এবার যেসব সপ্তাহে আমরা যেতে পারতাম না, কলেজে কাজ থাকতো বা প্রজেক্ট থাকতো, সেই সময় ওই জামাইবাবু আসতো তার সাথে দেখা করার জন্য, অমিতের সঙ্গে দেখা করার জন্য। এবং সে যা যা অমিতের জন্য নিয়ে আসতো সব কিছু আমার জন্য নিয়ে আসতো, মানে চানাচুর, বিস্কুট, ঝুড়ি ভাজা, যাবতীয় সব কিছু যা যা ওর জন্য নিয়ে আসতো সব কিছু আমার জন্য নিয়ে আসতো। এবং এমন করে আমার সাথে কথা বলতো যেন কতদিন ধরেই না আমাকে চেনে, অথচ মানে খুবই কম চেনা। তো যাই হোক, খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো আমার ওদের সঙ্গে। এবং সে মাঝে মাঝে আমাকে ফোন করতো, এবং যখন ফোন করতো আমি প্রথমে হয়তো ভাবতাম যে অমিতকে পাচ্ছে না বলে হয়তো আমাকে ফোন করছে। কিন্তু আমি যখন বলতাম যে তুমি কি অমিতকে খুঁজছো, দাঁড়াও আমি অমিতকে দিচ্ছি, ও বাথরুমে গেছে, আসলে বলছি, তখন সে বলতো না না, আমি তোকেই কল করেছি তোর সাথে কথা বলার জন্য। আমি বলছি হ্যাঁ বলো। তখন সে এমনভাবে কথা বলতো যেন কত বছরের চেনা মানুষ। যাই হোক, তো যেটা মানে খুবই জলি টাইপের একটা মানুষ ছিল আর কি, খুব ভালো একটা মানুষ, ভালো মনের মানুষ ছিল। এবং শুধু সে নয়, তার বাড়ি তার দিদি, মানে অমিতের দিদি, তারপর বাবা মা সবাই আমায় খুব ভালোবাসতো আর কি। তো একবার কি হয়, আমাদের সে আসে, জামাইবাবু আসে, এবং তার সঙ্গে তার বউ আসে, মানে অমিতের দিদিও আসে। এসে সে বলে যে তার ছেলের, মানে অমিতের বোনপোর নাকি জন্মদিন, তো সেখানে আমাদের যেতে হবে। এবং
খুব একটা বড় করে করছে না, শুধু কাছের লোকজনদেরই ডাকবে। তো সেখানে আমাকেও যেতে হবে। আমি তাদেরকে না করতে পারি না, মানে তাদের সাথে এত ভালো ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো যে তাদেরকে আমি নাই করতে পারি না। বললাম হ্যাঁ ঠিক আছে আমি যাব। তো যেদিনকে বার্থডে ছিল সেদিনকে আমরা যাই, ভোর ভোর বেরিয়ে যাই, এবং সেদিনকে প্ল্যান ছিল ওই দিনকে রাতের বেলাটা ওখানে থাকবো, পরের দিনকে রোববার আছে, রোববারে আমরা ফিরে আসবো। যেহেতু অমিত আমাদের কলেজ থেকে ছুটি পাবে না, সেজন্য যে প্রোগ্রামটা, বার্থডে প্রোগ্রামটা রাখাই হয়েছিল শনিবারে। তো আমরা যাই, সেখানে আমরা ট্রেন থেকে নামি স্টেশনে, ও জামাইবাবু আসে আমাদের নিতে বাইকে করে, আমরা বাইকে করে তাদের বাড়ি যাই। বাড়িটা ভীষণই সুন্দর, গেট দিয়ে ঢুকে একটা সামনে ছোট্ট মতো একটা দালান টাইপের, মানে উঠোন টাইপের আর কি। তারপরে বাড়ি শুরু হচ্ছে, বাড়িতে ঢুকেই একটা বড় লম্বা জায়গা, তার পাশে একটা ওপরে যাওয়ার সিঁড়ি, এবং সিঁড়ির যে নিচে ওখানে পাম্প রয়েছে, এবং পাশেই ওই জায়গাটাতেই আর কি ওর মানে জামাইবাবু বাইক রাখে। তারপরে দরজা দিয়ে ঢুকে একটা দরজা রয়েছে, দরজা দিয়ে ঢুকে বিশাল বড় একটা ডাইনিং স্পেস, ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করে রয়েছে হচ্ছে রান্নাঘর আর হচ্ছে বাথরুম। তার পাশে ওই ডাইনিংয়ের একদিকে হচ্ছে দিদি জামাইবাবুদের ঘর, এবং তার পাশেই হচ্ছে ওই মানে জামাইবাবুর মায়ের ঘর। এবার ব্যাপারটা হচ্ছে যে ডাইনিং থেকে একটা দরজা রয়েছে, যে দরজাটা দিয়ে জামাইবাবুর মায়ের ঘরে যাওয়া যায়, আবার দিদিদের ঘর থেকেও একটা দরজা রয়েছে যে ঘরটা দিয়ে জামাইবাবুর মায়ের ঘরে যাওয়া যায়। তো আমি জিজ্ঞেস করলাম যে এরকম কেন? তখন সে বলে যে বানিয়েছিল, যে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, সে প্রথমে ভুল করে আমাদের ঘর থেকে, মানে দিদি জামাইবাবুদের ঘর থেকে দরজাটা বানিয়ে দিয়েছিল ওদের ঘরে মানে মায়ের ঘরে ঢোকার জন্য। কিন্তু পরবর্তীকালে যখন তারা ভাবে যে তাদের ঘর থেকে কেন দরজা হবে, তখন সে আবার ওই ডাইনিং থেকে ওই দরজাটা বানিয়ে দেয়, কিন্তু এই দরজাটা পরে আর বন্ধ করেন না, দরজাটা ছিল আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সেদিনকে সন্ধ্যাবেলা মানে সারাদিন বিশাল বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আমরা ঘরেই ছিলাম। সেদিনকে ঠিক করেছিলাম একটু আশপাশটা ঘুরে আসবো, কিন্তু সে যাওয়া হয়নি, আমরা নিজেদের ঘরেই ছিলাম। এবার যখন আমার পুরো ঘরটা ঘুরে দেখছি, আমি যখন ওই মায়ের ঘরে গেছিলাম, জামাইবাবুর মায়ের ঘরে, দেখলাম সে একেবারে শয্যাশায়ী, মানে তার বাথরুম পায়খানা সব কিছুই ওই বিছানার মধ্যেই, তার শরীরে কোনো মুভমেন্ট নেই, সে মাথাটা শুধু তার চোখটা নড়ে, ব্যাস ওইটুকুনি। তার জন্য একটা আয়া রাখা হয়েছে, এবং যা খাবার দাবারে যা কিছু খায় সব ওই মানে নলের মাধ্যমে, নাকের মধ্যে নল ঢোকানো, ওই নলের মাধ্যমে সব কিছু খাওয়া দাওয়া হয়, একেবারেই শয্যাশায়ী আর কি। তো যাই হোক, সব কিছু সন্ধ্যাবেলা প্রোগ্রাম হয়, বেশ কয়েকজন আসে, এবং সবাই যখন তারা চলে যায়, এবং তখন সেই জামাইবাবু আমাদেরকে বলে চল ছাদে যাই। এবার আমরা দুজন ছাদে যাই, জামাইবাবু পরে আসে, হাতে তার একটু ড্রিঙ্কের মানে মদের বোতল এবং গ্লাস, আমাদেরকে বলে যে খাবি নাকি, এবং তারপরে বলে আমি তখনই বলে দিই যে না আমি এসব খাই না, আমরা খাবো না, তুমি খেলে খাও। তখন সে অমিতকে বলে তুই খাবি নাকি, খেলে খা, আমি দিদিকে বলবো না, চাপ নেই। তখন সে বলে ঠিক আছে দাও। এইসব খাওয়া দাওয়া হয়, মানে ওরা নিজেরা খায়, খেয়ে তারপর সব কন্ট্রোলেই ছিলাম আর কি, লিমিটে খেয়েছে, খেয়ে নিচে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিনকে আমরা বাড়িতে ফিরে চলে আসি। এই যে ঘটনা, এই ঘটনা এক সপ্তাহ পরে আমরা ছিলাম পরীক্ষার হলে, আমাদের এক্সাম ছিল একটা, আমরা এক্সাম হলে পরীক্ষা দিচ্ছি। একদম লাস্ট 10 মিনিট মতো বাকি রয়েছে, 10-15 মিনিট মতো বাকি রয়েছে। সেই সময় একটা প্রফেসর এলো, এসে আমাকে ডাকলো, কারণ ওই প্রফেসর মানে ওই কলেজের সবাই জেনে গেছে যে আমি এবং আমার যে বন্ধু অমিত, আমাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, এবং আমরা নিজেদের বাড়ি যাতায়াত করি, এবং অমিত তো অনেকবারই আমার বাড়ি গেছে আর কি। তো সেই সময় আমাদের যে প্রফেসর এসেছিলো, সে এসে আমাকে বলে যে প্রীতম তোমার এক্সাম হয়ে গেছে? আমি বললাম যে না স্যার, 2-3 মিনিট বাকি লাস্ট। তখন বলছে ঠিক আছে তাড়াতাড়ি এক্সামটা দাও, দিয়ে এসে আমার সঙ্গে প্রিন্সিপাল রুমে চলো, প্রিন্সিপাল রুমে ডাকছে। আমি বললাম কী হলো রে বাবা, আবার কী করলাম আমি? তো যাই হোক, তাড়াতাড়ি করে সব কিছু করে একবার সব কিছু দেখে নিলাম, সব ঠিকঠাক লিখেছে কিনা, লিখে নিয়ে খাতাটা জমা দিলাম। দিয়ে আমি যখন বেরোচ্ছি, তখন আমি একবার প্রীতমের দিকে ঘুরলাম। প্রীতম আমার থেকে অনেকটাই পেছনে বসেছিল আর কি। তো প্রীতম আমাকে ইশারা করে বলছে যে কী হয়েছে, তখন আমিও ইশারা করে বললাম জানি না, বুঝতে পারলাম না, কি বুঝতে পারছি না কী হয়েছে। তো আমি প্রফেসরের সঙ্গে সেই রুমে গেলাম, প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল আমায় তখন যেটা বললো, আমার শুনে মাথায় বাজ পড়লো। সে বলছে প্রীতমের দিদি মানে জামাইবাবু আর তার ছেলে দুজন নাকি জলে ডুবে মারা গেছে। আমি শুনে বলছি হ্যাঁ,
এটা কি করে সম্ভব? তখন বলছে হ্যাঁ, কিছুক্ষণ আগে আমার কাছে ফোন এসেছিলো, প্রীতমের ওই অমিতের বাবা ফোন করেছিল। অমিতের বাবা ফোন করে বলছে যে তার জামাইবাবু আর তার বোনপো মারা গেছে। এবং এই কথাটা সে প্রীতম অমিতকে বলতে বারণ করেছে, কারণ সে শুনলে ভেঙে পড়বে, সে হয়তো সেন্সলেস হয়ে যেতে পারে, সেই জন্য তোমাকে বলতে বলেছে। এবং বলেছে এক্সামটা তাড়াতাড়ি করে দিয়ে তাড়াতাড়ি তোমরা যেন সেই বাড়ির দিকে রওনা দাও। তারপর এবং বলেছে তোমার এক্সাম হয়ে গেল, প্রথমে তুমি একবার ওনাকে ফোন করে নাও, মানে অমিতের বাবাকে। তো আমি সঙ্গে সঙ্গে অমিতের বাবাকে ফোন করলাম। সে আমার কল শুনে, মানে আমার কলে আমার গলা শুনে এবার কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কাঁদছে। এবং সে এইসব বলছে যে সব শেষ হয়ে গেল বাবা, কিচ্ছু বাকি নেই। অমিতের মানে যে জামাইবাবু ছিল আর বোনপো দুজনে নাকি মারা যায় জলে ডুবে। এবং সে বলে যে তুমি এক্ষুনি কিছু বলো না অমিতকে, তুমি ওকে নিয়ে আগে আমাদের এখানে আসো, তারপর এখানে এসে সব জানতে পারবে, কারণ ও যদি এখনই জেনে যায় তাহলে ও থাকতে পারবে না। আমি বললাম ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি, আমি নিয়ে যাচ্ছি ওকে। তবে আমি যখন আবার ওই এক্সাম হলে এলাম, দেখলাম যে এক্সাম সবার শেষ হয়ে গেছে এবং অমিতও রুম থেকে বেরোচ্ছে আর কি। তাই বললাম যে চল, তোদের বাড়িতে যেতে হবে, একটু দরকার পড়েছে, একটু সমস্যা হয়ে গেছে। তখন সে বলছে কী সমস্যা? এবার ও ভাবছে যে ওর বাবার হয়তো কিছু হয়ে গেছে, কারণ ওর বাবার শরীরটা ভীষণই খারাপ ছিল আর কি। সে বাবা বলছে যে আমার বাবার কিছু হয়েছে না, তুই আমাকে বলছিস না বাবার কিছু হয়ে গেছে না, আর বাবাকে হসপিটালে ভর্তি হয়েছে, এসব সে বলেই যাচ্ছে। আমি বললাম না, সেরকম কিছু না, তুই চল না, তুই দেখতে পারবি। হ্যাঁ, তো আমি তাকে নিয়ে যাই। হ্যাঁ, যখন আমরা মানে স্টেশন থেকে নেমে বলি যে তোর দিদি বাড়ি যেতে হবে, তখন সে দিদি বাড়ি যাবো কেন? তখনও সে ভাবে যে হয়তো বাবার কিছু হয়ে গেছে, জামাইবাবু তাকে নিয়ে দিদি বাড়িতে রেখে দিয়েছে। তখন বলছে ঠিক আছে চল, জামাইবাবু হয়তো বাবাকে তাদের বাড়িতে রেখেছে না, ঠিক আছে চল। দিদি বাড়িতে যখন নামলাম, গেটের ভেতরে পুরো উঠোনটায় মানে লোকারণ্য। আমরা সব ভিড় ঠেলে যখন ভেতরে ঢুকলাম, তার বাবা হাউমাউ করে কেঁদে এসে তার ছেলেকে মানে অমিতকে জড়িয়ে ধরে এবং বলে সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। তখন অমিত বলে যে কেন, কি হয়েছে, এখানে এত লোক কেন? তখন সে আর একটু যখন ভেতরে যায়, দেখে যে ওই উঠোনের মধ্যে তার জামাইবাবু এবং তার বোনপো দুজনের বডি মেঝেতে পড়ে রয়েছে, মাটিতে রয়েছে এবং শোয়ানো অবস্থায়, এবং তাদের ওপর দিয়ে একটা সাদা চাদর দেওয়া। এবং তার বডির পাশে তার দিদি নিথর পাথরের মতো বসে রয়েছে। ওই অবস্থা দেখে, মানে ওই সিন দেখে প্রীতম অমিত তো ভীষণ কেঁদে ওঠে এবং সে তাদের মানে দিদিকে গিয়ে জড়িয়ে ধরে, দিদিকে বলছে কী হয়েছে কী হয়েছে, কী করে হলো, ওই সব বলে আছে। কিন্তু দিদির কোনো খুশি নেই। সব কিছু আমরা যখন পৌঁছেছিলাম ওখানে তখন প্রায় বিকেল হয়ে গেছিল, বিকেল 5-5:30 বাজে। কিন্তু ওই ঘটনা সেটা কিন্তু ঘটেছিল সকালবেলায়। তারপরে বডি ফডি নিয়ে আসা হয় এবং ইয়েতে পাঠানো হয়, ফরেন্সিকে পাঠানো হয়, সব কিছু করা হয়। তারপরে বডি যখন আসে পোস্টমর্টম করে, তারপরে মানে আমাদেরকে খবর দেওয়া হয় আর কি, ঠিক আছে। তারপর যখন ঠিক হয় যে তাদের বডি নিয়ে যেতে হবে, সেই সময় তার দিদি উঠে বসে, বলে যে বডি কোথাও যাবে না। হ্যাঁ, যেমন করে ওরা আমার সাথে শুয়েছিল সেরকম করে আমার সাথে শুয়ে থাকবে, না হলে বডি কিন্তু কোথাও যাবে না। এবং সবাই তাকে বাধা দেয় যে না, এরকম পাগলামো করিস না, তুই মায়া বাড়াচ্ছিস, এই ওই অনেক কিছু অনেক রকম বলে। কিন্তু সে ওই দিদি, সে তার নিজের কথায় একবারে অনড় হয়ে রয়েছে। সে বলছে বডি কোথাও যাবে না, যদি বডি যায় আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। এই বলে সে রান্নাঘর থেকে একটা কেরোসিনের জার নিয়ে আসে এবং দেশলাই, বলে যে বডি যদি যায় আমি কিন্তু নিজের গায়ে আগুন জ্বালিয়ে দেবো, এইসব বলে। এবং সবাই তার জেলের কাছে হার মেনে যায় এবং বডি ফডি তোলা হয় এবং যেরকম বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হয় দুজনে বডিকে। এবং দিদি ওর পাশে গিয়ে শুয়ে পড়ে, শুয়ে দরজা ফরজা দিয়ে দেওয়া হয়। আমরা সবাই বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম যে দিদি অনবরত তার ছেলের গায়ে হাত বোলাচ্ছে এবং বলছে যে তুই বলেছিলি যে আজকে চাউমিন খাবি, হ্যাঁ আমি তোর জন্য চাউমিন করে রাখলাম, তারপর তুই কেন গেলি? হ্যাঁ কেন গেলি বল, তুই তো চাউমিনটা খেয়ে যেতে পারতি, তুই খাবি এখন চাউমিন, আমি কি গরম করে দেবো তোর জন্য চাউমিনটা? এরকম করে সে বলে যাচ্ছে। এবং তার হাজব্যান্ড মানে জামাইবাবুর দিকে সে হাত বলছে যে কেন গেলে তুমি? হ্যাঁ তোমাকে আমি যেতে বলেছিলাম বলে তুমি চলে গেলে,
আমি তো অনেক জায়গায় যেতে বলি, তুমি তো যাও না কোথাও। হ্যাঁ, তাহলে এখানে কেন চলে গেলে? হ্যাঁ, আমি সবার জন্য কী সুন্দর করে চাউমিন বানালাম, ভাবলাম একসঙ্গে সবাই খাবো, আর তুমি চলে গেলে। হ্যাঁ, আর গেলে তো গেলে, আর এরকম করে ফিরে এলে, এইসব বলে যাচ্ছে সে। প্রায় অনেকক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এরকম হচ্ছে ভেতরে। তারপর সবাই তার বাবাকে বলে, মানে অমিতের বাবাকে বলে এবং তার মাকে বলে যে এইসব করতে বারণ করো, এইসব করলে কিন্তু আরও মায়া বাড়বে, সে কিন্তু ছেড়ে যাবে না, পরে অনেক সমস্যা হতে পারে। তারপর ওই 15-20 মিনিট পর দরজা খোলা হয় এবং তাদের বডি নিয়ে যাওয়া হয়। প্রথমে তো মানে দিদির মা বাবা, মানে অমিতের বাবা মা তাকে জড়িয়ে ধরে প্রথমে, যাতে সে কোথাও কিছু না করতে পারে। তারপর বাকিরা যারা ছিল তারা দুজনের বডি নিয়ে গাড়িতে তোলে, এবং গাড়িতে তোলে যখন গাড়ি রওনা দিয়ে দেয়, সেই সময় দিদি যে করে হোক তাদের দুজনকে ছাড়িয়ে সে গাড়ির পেছনে দৌড় দেয় এবং বলে যে বাবা যাস না বাবা, আমার চাউমিনটা খেয়ে যায়, এরকম করে সে বলতে থাকে। মানে সেই দৃশ্য খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল, মানে যে কেউ সেখানে কেঁদে ফেলবে। অমিত পাগলের মতো কাঁদছে, আমারও চোখে সেই সময় আমার চোখে জল চলে এসেছিলো, কারণ যে মানুষটা কত একটা জলই মানুষ ছিল, মন কত ভালো ছিল, আমার সাথে কত ভালো করে মিশতো, তাকে যে এরকম করে সে চলে যাবে আমি জীবনেও কোনোদিন ভাবিনি। তো সেদিনকে আমি রাতেরবেলা ওখানেই ছিলাম, পরের দিনকে আমি চলে আসি, কিন্তু অমিত আসে না। আমাদের কপাল ভালো ছিল যে আমাদের পরে ওইটাই আমাদের লাস্ট এক্সাম ছিল, যদি আমাদের এক্সাম থাকতো তাহলে অমিত সেদিনকে আসতে হতো, অমিতকে ফিরে আসতে হতো। যেহেতু আর এক্সাম ছিল না, সেজন্য অমিত থেকে যায়। প্রায় 1 সপ্তাহ পর অমিত ফিরে আসে এবং 2-3 দিন থেকে আবার সে চলে যায়। এবার আবার সে ফিরে আসে প্রায় 3-4 দিন পরে, আবার সে 1-2 দিন থেকে আবার সে ফিরে যায়। এরকম করে সে চলতে থাকে, প্রায় অনেক দিন ধরে সে এরকম চলতে থাকে। এবং যখনই আমি তাকে কল করতাম, সে একবারে ফোন ধরতো না। 2-3বার করে কল করার পর সে একবার হয়তো ধরতো। যখন সে আসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, যেটুকুনি কথা বলতো শুধু আমার সাথেই কথা বলতো, এবং সেটাও খুব দরকারে। যখন আমি কিছু বলতাম সেগুলো রিপ্লাই করতো, নিজের থেকে কোনো কথা বলতো না দরকার ছাড়া। মানে একেবারে অন্যরকম একটা হয়ে গেছিলো আমি। হ্যাঁ, এবার আমি তখন একবার তাকে সন্ধ্যাবেলা তাকে নিয়ে বলি যে চল একটু বাইরে থেকে ঘুরে আসি। সে বলে, প্রথমে না করছিল, তখন আমি তারপর জোর করি তাকে এবং নিয়ে বাইরে যাই এবং জিজ্ঞেস করি যে বল তো ভাই কী হয়েছে, কী সমস্যা হচ্ছে, বাইরে কি কোনো সমস্যা হচ্ছে বল। কারণ আমি জানতাম যে এইসব অপঘাতে মৃত্যু হলে অনেক কিছু হয় আর কি বাড়িতে। তখন সে আমায় বলে যে বাড়িতে নাকি ভীষণ রকমের, মানে খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করি যে কী হয়েছে। সে বলে যে 2 দিন পরেই, মানে জামাইবাবুরা মারা যাওয়ার 2 দিন পরেই নাকি সেই বাড়িতে দিদি একদিনকে রাত্রেবেলা শুয়েছিল এবং ঘুম আসতো না দিদি প্রথমে। হ্যাঁ, বেশ কয়েকদিন তার ঘুম আসতো না। হ্যাঁ, তো শুনতে পেয়েছে একটা গোঙানির শব্দ, ঠিক আছে। সে সেই গোঙানির শব্দ শুনে সে হয়তো ভাবে যে তার যে মানে শাশুড়ির কিছু একটা হয়েছে, সেজন্য সে শাশুড়ির ঘরে যায়। উঠে যখন সে যায়, সে অবাক হয়ে যায়। সে দেখে যে মানুষটা মানে তার শরীরে কোনো সার সংক্ষেপ নেই, হ্যাঁ, যার কোনো হাত পা মুভমেন্ট করে না, সারা শরীর মুভমেন্ট করে না, সে বিছানায় উঠে বসে রয়েছে। হ্যাঁ, এবং হাত দুটোকে উপরের দিকে তুলে, মানে সিলিংয়ের দিকে তুলে বারবার খালি একটাই কথা বলে যাচ্ছে যে আমায় ছেড়ে যাস না বাবা, আমিও আসছি তোদের সঙ্গে, আসছি, আমায় ছেড়ে যাস না। এই দৃশ্য দেখে এবং তার যে চোখ মুখ ছিল সেটা খুবই ভয়ঙ্কর একটা ছিল। হ্যাঁ, ওই দৃশ্য দেখে আমার দিদি খুব ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে নিজের ঘরে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিন্তু যে গোঙানির শব্দটা, সেটা কিন্তু পুরো রাত সে পায়। হ্যাঁ, দিদি পুরো রাত ঘুম হয়নি। পরের দিনকে আবার রাতের বেলা দিদি যখন মাঝরাতে একটু ওয়াশরুমে, মানে বাথরুমে যায়, সেই সময় যখন সে নিজের ঘর থেকে বেরোচ্ছে, সে দেখতে পায় যে ডাইনিং থেকে কোনো একটা কালো আবছায়া সেই ডাইনিং থেকে আমাদের ওই যে দিদি বাড়ির যে সিঁড়ি ছিল সেই সিঁড়ির দিকে চলে গেল। দিদি স্পষ্ট দেখতে পায় এবং দিদি যখন সেই সিঁড়ির দিকে যায়, গিয়ে সিঁড়ির সামনে দাঁড়ায় এবং উপরের দিকে তাকায়, সিঁড়ির উপরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে একটা মহিলা সেই সিঁড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে এবং সে একেবারে তীব্র গতিতে দিদির দিকে ছুটে আসে এবং তার মুখ ছিল ভীষণ ভয়ঙ্কর। মুখটা ছিল একদম হাঁ করা, হ্যাঁ, এবং দাঁতগুলো একদম ছুচলো দাঁত ছিল, চোখগুলো ছিল একদম লাল
কুচকুচে লাল যেটাকে বলে, হ্যাঁ, আর দুদিক দিয়ে চুল এলোমেলোভাবে উড়ছিল, যেন মনে হচ্ছিলো ভীষণ হাওয়া দিচ্ছে তার চুলে, হ্যাঁ, মানে ভীষণ হাওয়া দিলে যেরকম চুল ওড়ে সেরকম করে চুল উড়ছিল, এবং মুখটাকে হা করে তার দিকে ছুটে এসেছিলো। এবং একেবারে যখন সে দিদির মুখের সামনে চলে আসে, দিদি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিনকে যখন আমি আর বাবা সেখানে তার বাড়ি যাই, অনেকবার ডাকার পরেও তার বাড়ি থেকে কেউ সাড়া শব্দ দেয় না, এবং আমাদের ডাকতে ডাকতে সেই সময় যে আয়াটা ছিল তার মায়ের জন্য, সে আয়াটাও চলে আসে। এবং অনেক ডাকার পরেও প্রায় 20-25 মিনিট ডাকার পরে যখন সে তাদের কোনো দরজা ফরজা কেউ খোলে না, আমরা বাধ্য হই দরজাটা ভাঙার জন্য। দরজা ভেঙে যখন আমরা ঘরে ঢুকি, দেখি দিদি ওই সিঁড়ির সামনে সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে, এবং তাকে তোলা হয় জল ফল দিয়ে। তার যখন জ্ঞান ফেরে তাকে জিজ্ঞেস করি যে কী সমস্যা হয়েছিল, তখন সে বলে, সব কিছু বলে দেয় 2 দিন ধরে তার সাথে কী হয়েছে। তারপরে আমাদের মা ঠিক করে যে দিদির সঙ্গে শোবে, সেদিনকে রাতেবেলা দিদির সঙ্গে থাকবে, কারণ দিদির বাড়ি আর আমাদের বাড়ি খুব জোর হলে 5 মিনিটের দূরত্ব। তো সেদিনকে রাতের বেলা আমার মা চলে আসে দিদির বাড়িতে থাকবে বলে, হ্যাঁ। তো সেদিনকে দিদি একবারে পুরো ভীষণভাবে ঘুমিয়ে পড়ে, মানে তার পুরো শরীরে কোনো সারসংক্ষেপ নেই, সে মনে হচ্ছে সে মরে গেছে, এমনই ডিপ ঘুম। এবার মা সেদিনকে রাতের বেলা শুয়েছিল, মায়ের মাথায় সবই ঘুরছিল, জন্য মায়ের অতটা ভয় ঘুম আসছিল না। এবং মা যখন ওঠে যে একটু ওয়াশরুম যাবে বলে, সে দেখে যে পুরো বিছানা কিন্তু ভেজা, মানে কোথা থেকে জলগুলো এলো তার কোনো ইয়ে নেই, উত্তর নেই। সে দেখছে পুরো বিছানা ভেজা, কারণ যখন তারা শুয়েছিল তখন কিন্তু পুরো বিছানা শুকনোই ছিল, আশেপাশে কোনো জল নেই, কিছু নেই, তাহলে বিছানাটা ভিজলো কী করে। তারপরে সে ওঠে বাথরুমে যাওয়ার জন্য, এবং সে একটা গোঙানির শব্দ পায়, ঠিক আছে। এবার সে যখন ওই দিদিদের ঘর থেকে দিদির মানে জামাইবাবুর যে মা ছিল তার ঘরের দিকে মুখ করে 2 পা এগোতেই সে দেখতে পায় যে তাদের ওই সে দরজাটি দেখা যাচ্ছে, 2টো পা ঝুলছে, যেন মনে হচ্ছে যে ওই দিদিদের ঘরে, দিদির জামাইবাবুর মায়ের ঘরে, যে কোনো একটা মহিলা সিলিংয়ে আত্মহত্যা করেছে, মানে গলা দড়ি দিয়ে ঝুললে যেরকম লাগবে সেরকম ঠিক লাগছে, হ্যাঁ। শুধু মানে মা শুধু পা দুটোই দেখতে পেয়েছিল আর কি, আর কিছুই সে দেখতে পায়নি। এবং যখন সে তাড়াতাড়ি করে দিদি শাশুড়ির ঘরে যায়, তখন দেখে সেখানে কিছুই নেই, সেখানে দিদি শাশুড়ি একবারে শুয়ে রয়েছে, সেই গোঙাচ্ছে, আর কিছু নেই সেখানে। তো দিদি আমাদের মা তাড়াতাড়ি করে সব কিছু বাথরুম করে এসে শুয়ে পড়ে ওই বিছানার মধ্যেই। যখন সে আবার ফিরে আসে তখন দেখছে বিছানা একেবারেই শুকনো, মানে অবাক করা একটা কাণ্ড, যে কিছুক্ষণ আগে যে চপ করে ভেজা ছিল যে বিছানাটা, সেটা এখন কী করে শুকিয়ে গেল। শুয়ে পড়ে, কিন্তু রাতের বেলা এইসব ভেবে ভেবে তারা ঘুম আসে না একটুও। পরের দিনকে সে আমাদের মা আমাকে সব কিছু বলে, আমাকে বাবাকে সব কিছু বলে, দিদিকে কিছুই বলেনি, কারণ সে ভয় পেয়ে যাবে তাই। আমাদেরকে সব কিছু বলার পরে আমরা বুঝতে পারছিলাম না আমরা কী করব, কারণ অনেক তান্ত্রিককে আমরা তারপরে খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু ঠিকঠাক কাউকেই পাচ্ছিলাম না। অনেকে অনেক টাকা চাইছিল, অনেক কিছু বলছিল, মানে ঠিকঠাক কাউকে পারছিলাম না আর কি। তারপরে যে কাজ করতো আর কি, যে আয়াটা ছিল, দিদি শাশুড়ির আয়া, সেও কাজ ছেড়ে দেয়। সে বলে যে তার দিদির শাশুড়ি নাকি অদ্ভুত রকমের সব বিহেভিয়ার করে, মাঝে মাঝে যে যার শরীরে কোনো সারসংক্ষেপ ছিল না, যে হাত কিছু নাড়াতে পারতো না, সে নাকি থেকেই সে আয়ার হাত ধরে খামচে ধরে, হ্যাঁ, এবং তাকে নাকি অদ্ভুতভাবে তার সাথে কথা বলে যে আমি তোকে মেরে ফেলবো, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আমি তোকে মেরে ফেলবো। এবং যখন সেই কথাগুলো বলে তার গলা ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায়, মানে তার গলা নয়, ভয়েস ছিল না আর কি, এরকম একটা ভীষণ কর্কশ বিকট একটা শব্দ সে কথা বলে আর কি। এসব ভয়ঙ্কর মানে অদ্ভুত রকমভাবে তার দিকে তাকায়, এইসবের জন্য সে কাজ ছেড়ে দেয় আর কি। এবার হলো কি, এইসব আমাকে বলার পরে আমি ঠিক করলাম যে একদিনকে রাতের বেলা আমি গিয়ে থাকবো ওখানে। আমি তখন অমিতকে বললাম যে একটা কাজ করি, চল আমরা দুজনে গিয়ে একদিন থাকি তোদের রাতের বেলা, তোদের বাড়িতে দিদির বাড়িতে গিয়ে থাকি, দিদিকে বলবি যে তোদের বাড়িতে গিয়ে থাকতে। তখন সে অমিত রাজি হয়ে যায়, বলে যে হ্যাঁ সে করলেই হয়। এই যে ঘটনাগুলো হচ্ছিলো এগুলো কিন্তু বেশ অনেক দিন ধরেই হচ্ছিলো আর কি, ঠিক আছে।
তো তবে আমরা ঠিক করলাম এবং দিদি মানে আমাদের অমিতের বাবার সাথে কথা বললাম। হ্যাঁ, গিয়ে আমরা সে একটা রাতের বেলা গেলাম, গিয়ে আমরা থাকলাম। আমরা যখন খাওয়া দাওয়া করে নিয়েছি, খেয়ে আমরা দিদির ঘরেই আমরা দুজনে শুয়ে পড়লাম। হ্যাঁ, শোয়ার সময় আমি মানে অমিতকে জিজ্ঞেস করলাম যে লাইটটা বন্ধ করে দিই। তখন অমিত বললো যে হ্যাঁ করে দে, আমার কোনো সমস্যা নেই। যখন আমরা শুয়েছিলাম তখন কিন্তু বিছানা একেবারেই শুকনো, ঠিক আছে। কিছুক্ষণ পর আমার তো ঘুম আসছিল না, কারণ আমি গেছিলাম ওই সব ফিল করার জন্য, আমি ঘুমাতে তো যাইনি, আমি ফিল করার জন্য গেছিলাম, সেই জন্য আমি ঘুমাচ্ছিলাম না ইচ্ছা করেই। কিছুক্ষণ পর থেকেই সেই গোঙানির শব্দটা কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে। এবার আমি যখন উঠি দেখার জন্য যে কোথা থেকে গোঙানির শব্দটা আসছে, তখন দেখলাম যে আমাদের আমি লাইটটা জ্বালাই ঘরে, দেখলাম যে সিলিং থেকে টপ টপ করে জল পড়ছে। ওই যে বিছানা ছিল, বিছানার যে রেলিং থাকে, মাথার সামনে যে রেলিংটা ছিল, সেই রেলিংয়ের মধ্যে টপ টপ করে জল পড়ছে এবং পুরো বিছানা জলে পুরো ভিজে গেছে, চকচক করে ভিজছে। আমি উঠলাম, উঠে যখন ওই গোঙানির শব্দটা পেছন করতে করতে গেলাম, দেখলাম শব্দটা আসছে ওই দিদির শাশুড়ির ঘর থেকে, ঠিক আছে। আমি সেই ঘরের দিকে পা বাড়াতেই দেখলাম সে অন্ধকার থেকে, ওই ঘরে একটা জিরো পাওয়ার জ্বলে, তো ওই অন্ধকার থেকেই একটা কালো আবছায়া আমার দিকে তেড়ে আসছে। আর যে আবছায়াটার যে চেহারা ছিল সেটা একবারেই তার মা এবং যে দিদি যেরকম দেখেছিল একদম হুবহু সেম। হ্যাঁ, মুখটা হা করা, ছুচুলো ছুচুলো দাঁত উপরে নিচে, হ্যাঁ, চোখে একদম লাল, কুচকুচে লাল, আর চুলগুলো চারদিকে এলোমেলো অবস্থায় উড়ছে। সে একেবারে আমার সামনে চলে আসে এবং আমি ভয় পেয়ে চিল্লিয়ে উঠি, ভীষণ জোরে চিল্লাই। সে আমার চেল্লানোর শব্দে অমিত ঘুম থেকে উঠে যায়। সে বলে কী রে, কী হলো? তখন আমি তাকে সব কিছু বলি এবং সেও, তারও ঘুম ভেঙে যায়, সেও রাতেরবেলা ঘুমাতে পারে না। আমরা দুজনে রাতেরবেলায় জেগেছিলাম এবং আমরা দুজনে ফিল করি যে পুরো রাতটা যে কালো অবস্থাটা আমি দেখেছিলাম, পুরো রাতটা কিন্তু সে আমাদের ঘরের ভেতরে আসেনি, কিন্তু ওই ঘরের বাইরেই আশেপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং একটা পায়ের শব্দ হচ্ছে। হ্যাঁ, এবং গোঙানির শব্দটা প্রত্যেকটা সেকেন্ডে আমরা ফিল করতে পারছিলাম যে কেউ একটা গোঙাচ্ছে এবং সেই মহিলা মানে যে আত্মাটা রয়েছে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা রাতেরবেলা ঘুমাতে পারিনি একবারের জন্য। হ্যাঁ, তো পরের দিনকে আমরা সব কিছু বলি তার মানে অমিতের বাবাকে, মাকে, দিদিকে সব কিছু বলি এবং তারপরে আমরা একটা ঠিক করি যে একটা ভালো তান্ত্রিককে দেখাতেই হবে, না হলে কিন্তু অবস্থা খারাপ আছে। তো অনেক খোঁজ খবর লাগাই, একটা ভালো তান্ত্রিকের খোঁজ খবর পাই। আমি, অমিত এবং আমার জামাইবাবু দুজনে ওখানে যাই। তো এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে যখন আমি ওই হোস্টেলে যখন আমি অমিতের কাছে সব কিছু শুনছিলাম আর কি, যে কী কী হয়েছে, তখন অমিত যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে দিদি মানে জামাইবাবু আর ও মারা গেল কী করে, জলে গেলই বা কী করে, তখন দিদি তাই অমিতকে বলেছিল সেদিনকে সকালবেলা তারা শুয়েছিল এবং ঘুম ভেঙে গেছিলো তিনজনেরই, কিন্তু তাও তারা তিনজনে শুয়েছিল আর কি, কারণ ছুটির দিন ছিল তো সেজন্য শুয়েছিল। তো সেই সময় হ্যাঁ, ওই যে দিদির বন্ধুরা, দিদি হাজব্যান্ড মানে জামাইবাবুর যে বন্ধু ছিল, সে নাকি আসে দিদিকে, জামাইবাবুকে ডাকতে, ডেকে বলে যে চল একটু ঘুরে আসি নদী থেকে। জামাইবাবু বলে যে না যাবো না, এখন শরীরটা ভালো লাগছে না, মন মেজাজও খারাপ, ভালো লাগছে না, তুই যা। তখন ওই বন্ধুটা বলে চল না, কিছু হবে না, চল একটু ঘুরে আসবি, আমি তো জানি তো মন মেজাজ খারাপ, সেই জন্য তো বলছি চল ঘুরে আসবি। তখন ওই বারবার বলার পরে জামাইবাবু রাজি হয় এবং সেই সময় ওই যে বোন পড়ছিল ও বলে যে বাবা আমিও যাবো, আজকে তো ছুটি, আমিও যাবো এসব করে। তখন আমার দিদি বলে যে ঠিক আছে, ও যখন যেতে চাইছে যেতে দাও, নিয়ে যাও ওকে, কিছুক্ষণ তো ঘুরবেই, ঘুরে চলে আসবে দুজনে। তখন ওই যে বন্ধুটা সে বারবার খালি বলে যে ওকে বাচ্চাটাকে নিতে হবে না, তুই একাই চল না, তুই একা চল। হ্যাঁ, তখন যখন বাচ্চাটা বারবার জোর করে, তখন জামাই বলে যে না থাক, ও চলুক, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এইসব বলে দুজনে মিলে যায় সেই বন্ধুটার সঙ্গে এবং কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা 45 মিনিট পরে সেই বন্ধুটা এসে বলে যে সে নাকি জলে ডুবে মারা গেছে এবং তার বডিটা নাকি পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে লোক গিয়ে বডি ফডিটা উদ্ধার করে আনে আর কি। তো তারপর আমরা যখন ওই তান্ত্রিকের বাড়িতে যাই, তান্ত্রিক খোঁজ খবর লাগাই এবং তান্ত্রিকের বাড়িতে যাই, আমি অমিত আর অমিতের বাবা তিনজন মিলে সব কিছু তাদেরকে বলি তাকে, এবং সে বলে যে ঠিক আছে আমি কালকে সকালবেলা তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে। পরের দিন সকালবেলা সে আমাদের বাড়িতে আসে
মানে দিদি বাড়িতে আসে, এসে সব কিছু একবার প্রথম থেকে শোনার পরে সে দিদিকে বলে যে তোমরা মানে তোমার মা দেখতে পেয়েছিল যে একটা কারোর একটা পা যে কিনা ওই তোমার শাশুড়ি ঘর থেকে সিলিংয়ে ঝুলছিল, তাই তো? তখন মা সেখানেই ছিল আর কি, অমিতার মা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছিলাম। সে বলে যে এখানে কি আশেপাশে এমন কেউ রয়েছে যে মারা গেছে, যে সুসাইড করেছে? তখন দিদি বলে যে হ্যাঁ, মারা গেছে একজন, আমার হাজব্যান্ডের ভাইয়ের বউ ছিল, এই হাজব্যান্ডের বন্ধুর বউ ছিল আর কি। বলছে ও বন্ধু কোথায়? বলছে ওই বন্ধুটাই তো আমার হাজব্যান্ডকে সেদিনকে সকালে ডেকে নিয়ে গেছিলো। এই কথা শুনে সেই তান্ত্রিক বলে যে ও বাবা, এ তো পুরো একবারে সোজা হিসাব, তাহলে তো এই কিছু করেছে, ওই যে যে বন্ধুর কথা বলছে ওই কিছু করেছে, ওকে ধরো, ওই সব বলে দেবে। হ্যাঁ, তোমাদের হচ্ছে হাজব্যান্ড আর তোমার ছেলের মৃত্যুর পেছনে ওরই হাত আছে, এটা নিশ্চিত। হ্যাঁ, এখানে কোনো জল মেশানো কিছু নেই। তারপরে সবাই মিলে ওই বন্ধুর বাড়ি যাওয়া হয়। প্রথমে তো সে দরজা খুলছিল না কিছুভাবেই, সে বুঝতেই পেরে গেছিলো, এবং লোক ফোক জড়ো হয়ে যায় এবং দরজা ফরজা ভেঙে তাদের বাড়িতে ঢোকা হয়। ঢোকার পর সে একটা ঘরের মধ্যে একটা ঘরের দরজার সামনে সে দাঁড়িয়ে থাকে এবং বলে যে এই ঘরে ঢোকা যাবে না, এই ঘরে ঢোকা যাবে না। তারপর যখন তাকে সবাই গণধোলাই দেয় আর কি, পাড়ার লোকজন সবাইকে মারামারি করে, তার সাথে তাকে ধরে পেটায় আর কি, তারপর সরায়, এবং সে ঘরের মধ্যে যখন ঢোকা হয়, ঘরের মধ্যে একটা লাল রঙের আলো জ্বলছে, পুরো ঘরটা পুরো লাল হয়ে রয়েছে, এবং সেখানে সে দেওয়ালে, ঘরের দেওয়ালে বিকট একটা মুখ আঁকা রয়েছে, যে মুখটা আমি দেখেছিলাম ওই সেদিনকে রাতের বেলা। একটা ভয়ঙ্কর একটা মুখ, হা করা, দাঁতগুলো ছুঁচলো, এবং দেখলাম তার মাথায় যে চুলগুলো ছিল, চুলগুলো কিন্তু আসল, মনে হচ্ছে আঠা দিয়ে লাগিয়ে রাখা। হ্যাঁ, এবং ওই যে আমি আত্মাটার চুল দেখেছিলাম সেদিনকে, ওই চুলগুলো কিন্তু এরকমই এবড়ো খেবড়ো এলোমেলো ছিল আর কি। এবং তার সামনে অনেক কিছু সজারু কাটা, লেবু, অনেক কিছু ছিল আর কি, যেগুলো দিয়ে এসব মানে ভুলভাল জিনিসপত্র করা হয়। তখন তারপর তাকে সবাই মারধর করে এবং বলে সত্যি কথা বল, নাহলে কিন্তু তো অবস্থা খারাপ করে দেবো, এইসব বলে। সেই সময় সে বলে যে সে একজন জেলে, ঠিক আছে, আর জায়াবু ছিল একজন, তার মাঝে আরব ছিল, এবং তাদের দুজনে খুব ভালো বন্ধু ছিল এক সময়, এবং ছিল আর কি ভালো বন্ধু, এবং তাদের মধ্যে ডিল ছিল এটাই যে সে যে মানে নদী থেকে মাছ এনে দেবে এবং তার বদলে তাকে কমিশন দিতে হবে। তো এভাবেই তারা পার্টনারশিপে কাজ করতো আর কি। তো একবার কি হয়, তার ব্যবসা খুব খারাপ যায়, জামাইবাবুর ব্যবসা খুব খারাপ যায়, এবং যেহেতু ওর ব্যবসা খারাপ যায় সেজন্য তো তার মানে যে বন্ধুরা, তারও তো মানে একটু হলেও বিজনেসে ডাউন হবে, কারণ সে তো মাছ এনে ওকেই দেয়। সেজন্য সে তার জামাইবাবুকে বলে যে একটা কাজ কর, তুই চল আমার সঙ্গে, আমার কাছে একটা তান্ত্রিক রয়েছে, ও এইসব সব কিছু ঠিকঠাক করতে পারে, তুই গিয়ে ওর সাথে কথা বলবি একবার, দেখ ও তোকে কোনো উপায় বলে কিনা। তো যায় সেই দিনকে, মানে কিছুদিন পরে দিদি, ওই জামাইবাবু, হ্যাঁ, তারপর জামাইবাবুর বন্ধু এবং বন্ধুটার ওয়াইফ গেছিলো, তিনজন মিলে ওই তান্ত্রিকের কাছে। সে তান্ত্রিক বলে যে তার নাকি রাহু কেতু অনেক কিছু ভুলভাল জায়গায় রয়েছে, সেজন্য তার ডাউনফল হচ্ছে কেরিয়ারে, এবং তার এগুলো কিন্তু আরও মানে বাজে জায়গায় যাবে যদি সে ঠিকঠাক বিধি না মানে। এবার তারপর এইসব বলে যে তাকে একটা পুজো কিছু করতে হবে, মুক্ত হীরা এইসব তাকে ধারণ করতে হবে, অনেক কিছু বলে, অনেক টাকার ব্যাপার। কিন্তু সেই সময় ওই জামাইবাবুর কাছে অত টাকা ছিল না। হ্যাঁ, তখন সেই জন্য সেই বন্ধুরা ছিল, সেই বন্ধুরাই নিজের টাকা দিয়ে একটা কিছু করে দেয় আর কি। এবং সেই সময় যেহেতু তাকে টাকা ছিল না জামাইবাবুর কাছে, সেই সময় সে বাইরে চলে আসে, এবং তারপরে ওই বন্ধুরাই ভেতরে ওর সাথে কথাবার্তা বলছিল আর কি। সেই সময় যখন ওই বন্ধুটা বাইরে আসে ওই কেবিন থেকে, তান্ত্রিকের কেবিনটা থেকে বাইরে আসে, সে দেখে যে চেয়ারের মধ্যে, বাইরে যে ওয়েটিং চেয়ার রয়েছে ওখানে বন্ধুরা বসে আছে, এবং বন্ধুর পাশে তার ওয়াইফ বসে আছে, এবং ওয়াইফ তার বন্ধুর কাঁধে পিঠে হাত দিয়ে হাত বোলাচ্ছে এবং বলছে চিন্তা করো না, আমি তো আছি, আমি সব সামলে নেবো, এইসব বলছে। তখনই ওই জামাইবাবুর বন্ধুর একটু খটকা লেগেছিলো যে আমার বন্ধুকে এরকম করে কেন কথা বলছে এবং তার গায়ে কেন হাত দিচ্ছে, ঠিক আছে। ওই দিনই তার সন্দেহ হয়, এবং তারপর থেকে সে মাঝে মাঝেই তার বউয়ের ফোন চেক করতে থাকে, এবং সে দেখে যার ফোনে
তার বন্ধুকে বারবার করেই কল গেছে এবং প্রত্যেকটা কলে কিন্তু তার দিক দিয়ে মানে তার ওয়াইফের দিক থেকেই গেছে, বন্ধুর দিক থেকে কিন্তু কোনো কল আসেনি, ঠিক আছে। এইবার অনেক দিন থেকে এসব দেখার পরে সে ঠিক করে যে তার বন্ধুর সাথে একবার কথা বলবে। যেদিনকে সে ঠিক করে সেদিনকেই সেই বন্ধু মানে জামাইবাবু তাকে ডাকে এবং ডেকে বলে যে দেখ ভাই, তোর সাথে কিছু কথা আছে। তখন সে বন্ধু বলে যে আমার তোর সাথে কিছু কথা আছে। জামাইবাবু প্রথমে বলে যে আমি প্রথমে বলি, ঠিক আছে। তখন সে বন্ধু বলে হ্যাঁ ঠিক আছে বল। বন্ধু বলে যে মানে জামাইবাবু বলে যে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে সম্পর্কটাকে এখানেই ভেঙে দেওয়া উচিত। বলে যে কেন? তখন জামাইবাবু বলে যে তোর বউ কিন্তু আমার ঠিক সুবিধা লাগছে না, কারণ সে আমাকে অনেক বাজে বাজে ইঙ্গিত দিয়ে ডাকে, অনেক ভুলভাল ইশারা করে এবং মাঝে মাঝেই আমাকে যখন তখন কল করে বলে যে তোমার বন্ধু বাড়িতে নেই, তুমি চলে আসো, একটু গল্প করি, একটু আড্ডা হবে। ভুলভাল ইঙ্গিত কিন্তু করে। আমার কিন্তু এগুলো একদম ঠিক নয়। আমার বাড়িতে বউ বাচ্চা রয়েছে, আমি বিবাহিত। আমার কিন্তু এইসব একদম পছন্দ নয়। তুই তোর বউকে সাবধান কর, হ্যাঁ, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার কিন্তু এইসব একদম পছন্দ নয়। হ্যাঁ, এবার নিজের বন্ধুর মুখে, নিজের বউয়ের মুখে যদি এইসব কথা কেউ শোনে, অবভিয়াসলি সবারই রাগ হবে, একটা মানে মাথায় আগুন জ্বলার মতো রাগ হবে। সেজন্য সে বলে ঠিক আছে আমি দেখছি। এই বলে সে নিজের কথা কিছু বলতেই পারে না, সে চলে আসে এবং বন্ধু তার জামাইবাবু যখন বলে যে তুই কিছু বলবি বলছিলি, বলছে না কিছু না, বলে সে চলে আসে বাড়িতে। এবং রাতেরবেলা খাওয়া দাওয়া করে যখন সে ঘরে আসে, সেই বন্ধু দেখে যে তার ওয়াইফ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ফুল আঁচড়াচ্ছে, খুব ভালো করে সব সাজুগুজু করছে আর কি। তখন সে বলে যে তুমি এত রাতে সব চুল ফুল আঁচড়াচ্ছ কেন, কিসের জন্য, এত যাবে কোথায়? তাহলে কোথাও না, আমার ইচ্ছে, আমি এমনি সাজছি। তখন সেই বন্ধুরা বলে তার ওয়াইফকে যে সব কিছু বলে, তুমি আমার বন্ধুর সাথে এইসব করছো, তুমি বারবার করে কল করে ডিস্টার্ব করো এবং তুমি বলেছো যে তুমি ওর সঙ্গে মানে আমি যখন বাড়ি থাকি না তুমি ওকে রাখো ফোন করে। তখন সেই ওয়াইফটা তার মুখে ডিরেক্ট বলে দেয় যে হ্যাঁ আমি বলেছি, কারণ আমি তোমার সঙ্গে থাকতে পারছিলাম, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এই কথাটা শুনে তার মাথায় বাজ ভেঙে পড়ে এবং তার ভীষণ ভীষণ রেগে যায় তার বন্ধু। সে তখন গিয়ে তার ওয়াইফকে গিয়ে থাপ্পড় মেরে দেয় এবং তারপরেও যখন সে চেল্লামিল্লি করে তার ওয়াইফ, যে বলে যে আমাকে মেরে কিছু হবে না, আমি তোমার বন্ধুকে বিয়ে করতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি আমাকে মারলে তো আমি তোমার মানহানি মামলা করবো, মানহানি মামলা করে ডিভোর্স দিয়ে দেবো, তারপর আমি তোমার বন্ধুর সঙ্গে বিয়ে করে নেবো। এই সব কথা শুনে সে আরও রেগে যায়, কারণ সে এতটাই ভালো মানুষ যে কোনো দিন তার বউয়ের ওপর একটা জোরে টু শব্দ করেনি। হ্যাঁ, যে সে সবসময় যা চেয়েছে তাই সব দিয়েছে, কোনো কিছু খামতি রাখেনি, তারপরেও সে এই দিনটা তাকে দেখতে হচ্ছে। এর জন্য সে কী করে, একটা কাঁচি নিয়ে আসে এবং বলে যে তোর এত বেশি বার বেড়েছিস তো, এই নে, বলে তার চুলগুলোকে এলো পাথারি মানে কেটে দেয়। কেটে দেওয়ার পর বলে যে যা এবার যা, দেখি তোকে কে পাত্তা দেয়, হ্যাঁ, এই চুল নিয়ে তুই গিয়ে দেখা, হ্যাঁ, এইসব বলে সে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পর রাতেরবেলা যখন তার ঘুম ভাঙে, সে দেখছে যে তার ওয়াইফ নেই পাশে। যখন সে বাইরের ঘরে আসে, দেখছে যে সেই ওয়াইফ গলায় দড়ি দিয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে সে বাইরের ঘরে ঝুলছে আর কি। সেই সময় সে কিছু বুঝতে না পেরে সে চলে যায় সেই তান্ত্রিকের কাছে, মানে বন্ধুরা চলে যায় তান্ত্রিকের কাছে এবং তাকে সব কিছু খুলে বলে, সব কিছু A to Z। মানে সেদিনকে প্রথমবার যখন এসেছিলো তখন থেকে শুরু করে সব কিছু তাকে খুলে বলে। সেই সময় সে তান্ত্রিক বলে যে তুই কিচ্ছু করবি না, তুই বাড়িতে যা, গিয়ে পুলিশে খবর দে এবং লোকজন জমা করে সব কিছু বল এবং যা যা হয়েছে সব কিছু ঠিকঠাক বলবি এবং তোর বন্ধুর নামে কিন্তু কোনো দোষ দিবি না, বলবি যে আমার ওয়াইফে এসব করতো, হ্যাঁ, আমার ওয়াইফের সাথে কালকে রাতে একটু ঝামেলা হয়েছে এবং সে এইসব করেছে। তারপর সে জিজ্ঞেস করে তুই যে চুলগুলো কেটেছিলি সেই চুলগুলো কোথায়? সেই বন্ধুটা তখন বলে, সে তান্ত্রিককে বলে যে চুলগুলো আমি রেখে দিয়েছি, আমার কাছেই আছে। তখন সে বলে যে চুলগুলো কিন্তু ফেলবি না। তখন সেই বন্ধুটা বলে যে কেন? তখন সে তান্ত্রিক বলে যার জন্য তোর পরিবার নষ্ট হলো, তুই কি তার বদলা নিবি না? তখন সেই বন্ধুরা নাকি হ্যাঁতে হ্যাঁ মিলায়। তখন সে বলে যে যা তুই এখন, ঠিক আছে, গিয়ে যা যা বললাম কর, 2 দিন পর আমার কাছে সেই চুলগুলো নিয়ে আসবি। সেই সব কিছু হয়, ঠিক আছে। তারপরে ওরকম 2 দিন পরে সে চুলগুলো নিয়ে যাওয়ার পরে সেই যে আত্মাটা ছিল বউয়ের, ওই বন্ধুর আত্মাটা, সেই আত্মাটাকে ডেকে এনে তাদের ঘরে চালান করে দেয়।
সেই বন্ধুর ঘরে চালান করে দেয়, ঠিক আছে, এবং সব কিছু বলে দেয় যে এরকম তোদের ঘরে নিজের রক্ত দিয়ে ওখান তো নিজের ওই ঘরের মধ্যে দেওয়ালে একটা ছোটো রকম করে মুখ ফুক কিছু আঁকতে হবে এবং চুলগুলোকে ওখানে রেখে দিতে হবে যাতে ও প্রাণ পায়, ঠিক আছে। চুলগুলো যেহেতু ওর নিজের ছিল সেজন্য যাতে প্রাণ পায় সেজন্য চুলগুলো কিন্তু ওরকম করে লাগিয়ে দিবি, আঠা কিছু একটা দিয়ে লাগিয়ে দিবি। তারপরে তাকে মারারও একটা প্ল্যান বলে দেয় যে এরকম করে তুই ওকে ডেকে পাঠাবি, জলের মধ্যে ডুবিয়ে মেরে দিবি, ঠিক আছে। তারপর সে বলে, সে বন্ধুটা আমাদের সবাইকে বলে, আমি শুধু চেয়েছিলাম আমার বন্ধুটাকে মারতে, কিন্তু আমি একবারও চাইনি যে সেই মানে তার বন্ধুর সাথে মানে আমার বন্ধুর সাথে তার ছেলেরাও চলে আসুক। তখন সবাই বলে যে তুমি যদি ছেলেরা নাও আসতো, তুমি ওদের বাড়িতে প্রেত চালান করেছিলে, শুধু এমনিই মারা যেত। তুমি যদি ওকে জলে ডুবেও না মারতে, শুধু এমনিই মারা যেত। তখন তারপর সে আরও বলে যে মাঝ নদীতে গিয়ে যখন সে বলে যে ড্রিঙ্ক করবে, তখন প্রথমে নাকি জামাইবাবু বারণ করে, বলে যে না ড্রিঙ্ক ফ্রিঙ্ক করবো না, বাচ্চা আছে, বাড়ি চল। তখন প্রথমে সে একটু না জেদ করে, কিন্তু পরে বলে ঠিক আছে দে এক দু পেক খাই। খাওয়ার পরে যখন সে উঠে দাঁড়ায় নদীর মধ্যে, এবং সেই সময় সেই বন্ধুটা নাকি যে নৌকাটা ছিল সে নাকি একটু দুলিয়ে দেয়, এবং সে যেহেতু নেশা করেছিল ডিসব্যালেন্স হয়ে জলের মধ্যে পড়ে যায়, এবং তাকে বাঁচানোর জন্য সে বাচ্চাটাও জলের মধ্যে ঝাঁপ মারে, এবং যেহেতু নেশা করেছিল সেজন্য সে সাঁতার কাটতে পারছিল না, ঠিক আছে। এবং সেই যে বন্ধুটা সে তাকে না বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। এই সব ঘটনা শোনার পরে তাকে তো পুলিশ ডেকে তাকে তুলে দেওয়া হয়, এবং সে তান্ত্রিক যে ছিল তার যে জায়গা ছিল সেখানে গিয়েও দেখা হয় যে তান্ত্রিককে খুঁজে পাওয়া যায় না, কারণ সে জানতো যে এরকম কিছু হবে, সেজন্য সে আগের থেকে পার হয়ে গেছে। তারপর সেদিনকে সন্ধ্যেবেলা 7টা বাজে, সেই সময় সেই যে আমরা যে তান্ত্রিককে এনেছিলাম সেই তান্ত্রিকটা নিজের যজ্ঞে বসে বাড়িতে। যজ্ঞ যখন শুরু হয় তখন সে বলে যে প্রত্যেকে যারা রয়েছে প্রত্যেকে যেন এই যে ঘরে যজ্ঞ হচ্ছে ডাইনিং রুমে, সেই ঘরে যেন থাকে। আমরা সবাই এক ঘরেই ছিলাম আর কি, আমি, অমিতের বাবা মা আর দিদি সবাই এক ঘরে ছিলাম। সেই সময় কি বলবো, ভীষণ মানে পুরো ঘর জুড়ে তাণ্ডব হচ্ছে আর কি, তাণ্ডবলীলা চলছে, যেন মনে হচ্ছে রান্নাঘর থেকে কেউ ছুঁড়ে মারছে জিনিসপত্র, এবং কেউ ছুঁড়ে মারছে এবং কেউ সেগুলোকে নিয়ে শান্ত করছে। তখন সে পুজো করতেই বলে যে 3টে আত্মা আছে, 3টে আত্মা, হ্যাঁ এই 3টে আত্মার বাস এই ঘরে। তখন সবাই অবাক হয়ে যায়, 3টে আত্মা মানে 3টে আত্মা আবার কে? তখন এইসব বলছি দাঁড়া, এসব বলে সে পুজো করতে থাকে, এবং পুরো ঘরে জিনিসপত্র এলোমেলো হতে থাকে। হ্যাঁ, সবাই খুব ভয় পায়, এবং সেই তান্ত্রিক বলে যে ভয় পাবি না, এইসব পুজো বন্ধ করার জন্যই করছে। এবং সে বারবার দেখতে পায় যে তার সামনে কেউ না, তান্ত্রিকের বাড়ির লোক নাকি তার সামনে চলে আসছিল। সে দেখতে পাচ্ছে তার তান্ত্রিকের ছেলে সে নাকি বিপদে পড়েছে, কিন্তু সে নিজে পুজো বন্ধ করে না, ঠিক আছে। তাকে পুজো বাধা দেওয়ার জন্য এসব করেছিল, সে ভালো করেই জানে। তা পুজোর লাস্ট 10 মিনিট সে বলে যে আর শেষ 10 মিনিট আছে, আমার দিদিকে বলে, মানে অমিতের দিদিকে বলে যে তুই নিজের ঘরে যা, দেখতে পাবি। এবং তখন আমার বাবাও বলে যে, মানে অমিতের বাবা বলে যে আমি কি যাবো? বলছে না, ওকে একাই যেতে দিই। সে অমিতের দিদি যায়, সেখানে সে নিজের ঘরে যায়, এবং 10 মিনিট পর যখন পুজো শেষ হয় সেও ফিরে আসে কাঁদতে। পুজো শেষ করার পরে সবাই তাকে বলে কি দেখলি, মানে অমিত, সে তান্ত্রিক সবাই বলে যে কি দেখলি? তখন সে বলে দেখলাম, তাদের মুখ দেখলাম। বলছে দেখেছিস, শেষবারের মতো এটাই ছিল, ওরা দুজন মুক্তি পেয়ে গেছে। তখন আমি যখন জিজ্ঞেস করলাম যে 3টে আত্মা কেন বললে, তখন সে প্রথম থেকে বলে যে ওই যে আত্মাটা ছিল যাকে চালান করা হয়েছিল এখানে, সে ওদের মৃত্যুর পর থেকেই চলে এসেছিলো, ঠিক আছে। ও এসে প্রথমে ওদেরকে মানে তোর দিদিকে ভয় দেখাচ্ছিল। এই যে প্রথমে ওরা চেয়েছিল মুক্তি পেতে, মানে জামাইবাবু এবং বোনপো দুজনেই চেয়েছিল মুক্তি পেতে, কিন্তু যখন দেখছে যে সে ওই আত্মাটা যে রয়েছে ঘরের মধ্যে, সে ওকে মানে তার স্ত্রীকে, মানে দিদিকে আর কি ভয় দেখাচ্ছে, তাকে অসুবিধা করছে তার, সেই সময় তারা দুজনেই চলে আসে ওদের বাড়িতে, নিজেদের বাড়িতে চলে আসে দুটো আত্মা। এবং সেই কিন্তু প্রত্যেকটা সময়ে ওই ঘরে দিদির সঙ্গে মজুদ থাকতো, এবং রাতেরবেলা হলেই তারা বেশি করে আরও থাকতো, কারণ ওই যে আত্মাটা ছিল, যে বাজে আত্মাটা ছিল, নেগেটিভ পাওয়ারটা,
সে কিন্তু বেশি করে রাতেবেলাতেই অ্যাক্টিভ হতো এবং ভয় ভয় দেখাতো, এবং যে ঘরের যে বিছানা যে ভিজে যেত তার একটাই উদ্দেশ্য ছিল, সে জানান দিত যে জামাইবাবু আর যে বাচ্চারা দুজনে এসে গেছে তাদের রক্ষা করার জন্য। এটাই সে জানান দিত ওরকম বিছানাটাকে ভিজিয়ে। তারপরে যাই হোক সব কিছু হয় আর কি, তারাও দুজনে মুক্তি পেয়ে যায়, এবং সেই সময় আর তারপর আর কিছু সেরকম কোনো সমস্যা হয়নি। বা তারপর ওই ঘটনার পরে পুজো আর্চা যেদিনকে হয়েছে সব কিছু মুক্তি পাওয়ার 2 দিন পরেই কিন্তু ওই দিদির শাশুড়িও মারা যায়, ঠিক আছে। তারপর দিদিকে একটা তাবিজ ফাবিজ দেওয়া হয়, সে বাড়িতে একটা বড়ো করে পুজো হয়। পুজো করার পরে ওই বাড়িটা ভাড়া দিয়ে দেওয়া হয়, এবং দিদি এখন ওই অমিতের বাড়িতেই থাকে, মানে অমিতের নিজেদের বাড়িতেই থাকে আর কি। বাড়িটা সম্পূর্ণ এখন ভাড়া দেওয়া। তো ঘটনা 2 বছর হয়ে গেছে, এখন সব কিছুই ঠিকঠাক নর্মাল। দিদি আর বিয়ে ফিয়ে কিছু করেনি, অনেকবারই তার বাবা মা বলেছে বিয়ে করার জন্য, কিন্তু সে করেনি। এটাই ছিল তার আজকের ঘটনা। আশা করছি আপনার ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। এবং আপনার জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।